ওর চোখের দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারিনি। ওর চোখে তখন গভীর এক আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। সেই দিন, সেই ক্ষণে আমাদের সম্পর্কের অদৃশ্য সীমারেখাটা যেন কেমন ফিকে হয়ে গিয়েছিল। এরপর থেকে আমাদের লোকানো সম্পর্কটা আরও গভীরে যেতে লাগল। সেদিনের সেই নীরব ইশারা যেন আমাদের দুজনকেই আরও কাছে টেনে আনল। যখন অভিজিৎ বাড়ি থাকত তখন অর্ণব কেমন যেন দূরে দূরে থাকত, আবার যেই অভিজিৎ চলে যেত অমনি অর্ণব আগের মতো আমার কাছাকাছি আসতে শুরু করত। ওর কলেজ যাওয়া, ফিরে আসা, আমার কাজে সাহায্য করা সবই চলত, কিন্তু তার ভেতরে একটা অন্যরকম ইঙ্গিত থাকত, একটা অদ্ভুত টান, একটা নীরব বোঝাপড়া। দিনের বেলায় যখন শাশুড়িমা ঘুমাতেন তখন অর্ণব নিঃশব্দে আমার ঘরে আসত। আমরা কথা বলতাম ফিস ফিস করে, যেন ঘরের দেওয়ালগুলো আমাদের কথা না শুনতে পায়। ওর চোখ আমার দিকে থাকত স্থির, গভীর। ওর হাতের স্পর্শ মাঝে মধ্যে আমার হাতে লেগে যেত, শাড়ির আঁচলে বা পিঠে। সেই স্পর্শগুলো ছিল হালকা, ক্ষণিকের, কিন্তু আমার ভিতরে যেন আগুন জ্বালিয়ে দিত। আমি চাইতাম না এই সম্পর্কটা আরও গভীরে যাক। আমি জানতাম এর পরিণতি ভালো হবে না, কিন্তু যখনই ওর কাছে আসতাম আমার সব যুক্তি, সব ভয় কেমন যেন উধাও হয়ে যেত। ওর কাছাকাছি থাকার আকর্ষণটা আমার কাছে সব কিছুর চেয়ে বেশি মনে হতো। একবার রাতের খাবারের পর আমরা দুজনেই বারান্দায় বসেছিলাম। সেদিন আকাশে চাঁদ ছিল না, কেবল তারাগুলো মিটিমিটি জ্বলছিল। অর্ণব আমার খুব কাছে এসে বসল। ওর হাতটা আস্তে করে আমার হাতের উপর রাখল। আমি চমকে উঠলাম। ওর স্পর্শে আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্তি করে ধরল। ওর চোখ আমার দিকে গভীর এবং প্রার্থনাময়। বৌদি, তুমি কি কিছু অনুভব করো না? ওর গলার স্বরটা ছিল নিচু, আবেগপূর্ণ। আমি কিছুই বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। আমার বুকের ভেতরটা তখন ধুকভুক করছিল। আমি হ্যাঁ বলতে পারছিলাম না, না বলতেও পারছিলাম না, কারণ হ্যাঁ বলা মানে সমাজের চোখে পাপ, নিজের কাছে অপরাধ, আর না বলা মানে আমার নিজের অনুভূতির সঙ্গে প্রতারণা করা। সেই মুহূর্তে আমি যেন দুটোর মাঝখানে আটকে পড়েছিলাম। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। অর্ণব আরও বেশি করে আমার কাছাকাছি থাকতে চাইত, আমার সঙ্গে কথা বলতে চাইত। ওর চোখের চাউনি আরও সাহসী হয়ে উঠেছিল। আমি ভয় পেতাম, ভয় পেতাম সমাজের, পরিবারের, যদি কেউ জেনে যায় কি হবে আমার ভবিষ্যতের। আমি নিজের মনকে বোঝাতে চেষ্টা করতাম, এটা শিফ একটা মোহ। অভিজিৎ আমার স্বামী, আমি ওর প্রতি দায়বদ্ধ। কিন্তু অর্ণব যখন আমার কাছাকাছি আসত আমার সব প্রতিরোধ কেমন যেন ভেঙে যেত। আমি একদিন অর্ণবকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, অর্ণব, আমরা যা করছি তা ঠিক নয়। অভিজিৎ আমার স্বামী, আর তুমি আমার দেবরের মতো। আমাদের এই সম্পর্কটা ঠিক নয়। ও শুধু হাসল, বলল, বৌদি, সম্পর্ক তো মানুষই তৈরি করে, আর আমার অনুভূতিগুলো কি ভুল? ওর কথাই আমি আরও অস্থির হয়ে উঠলাম। ওর সরলতা, ওর তীব্র আকর্ষণ আমার ভেতরটা যেন চুরমার করে দিচ্ছিল। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, আমার এই দুর্বলতা থেকে আমাকে বের হতেই হবে। আমি জানি এই ধরনের সম্পর্ক সমাজে কেবল যন্ত্রণা আর অশান্তিই নিয়ে আসে। অভিজিৎকে আমি ঠগাতে পারি না। অর্ণবকে বললাম, অর্ণব, আমি তোমার বড় বৌদি, তুমি সারা জীবন আমার ছোট ভাইয়ের মতোই থাকবে, আর কিছু নয়। কথাটা বলতে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে বলতেই হতো। ও প্রথমে আমার কথা বিশ্বাস করতে পারেনি। ওর চোখে জল এসে গিয়েছিল। আমারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি জানতাম এটা করতেই হবে। এই পথটা দুজনের জন্যই ধ্বংসাত্মক। আমাদের সমাজের অলিখিত নিয়মগুলো আমাদের চারপাশে অদৃশ্য বাঁধন তৈরি করে রাখে। কিছু আকর্ষণ এতটাই তীব্র হয় যে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু সবসময় সেই আকর্ষণকে প্রশ্রয় দিলে চলে না, কারণ একটা ভুল পদক্ষেপ শুধু নিজের জীবন নয়, আরও অনেকের জীবনকেও নষ্ট করে দিতে পারে। আমি জানি আমার জীবনে যা ঘটেছে তা আমার এক গভীর দুর্বলতার ফল। সেদিনের সেই আবেগ, সেই আকর্ষণ হয়তো ক্ষণিকের জন্য ভালো লেগেছিল,
কিন্তু তার দীর্ঘমেয়াদী ফল যে কতটা ভয়াবহ হতে পারত তা আমি বুঝেছিলাম। তাই আজ এই গল্পটা আপনাদের শোনালাম। জীবনের কিছু সম্পর্ক বাইরে থেকে দেখতে যত সহজ সরল মনে হয়, ভেতরে ভেতরে তা অনেক জটিলতা আর সমস্যার জন্ম দিতে পারে। সময়ের সাথে সাথে আমি শিখেছি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটা কতটা জরুরি। কিছু অনুভূতিকে মনের গভীরে পুষে রাখা ভালো, তার সমাজ, পরিবার এবং নিজের সম্মান রক্ষার জন্য। কারণ সব আকর্ষণই মধুর ফল নিয়ে আসে না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই তা বিষাদময় হয়ে ওঠে। তাই সতর্ক থাকুন, নিজের মনকে বোঝান এবং সবসময় সঠিক পথ বেছে নিন। আপনার আজকের সিদ্ধান্তই আপনার আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে।